আসসালামু আলাইকুম। আমি তোমরা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমার প্রথম বর্ষের ছাত্রদের জন্য আমার টপিকস অ্যাফিনিটিস অফ অ্যাকান্থোসেফালা। আমরা জানি অ্যাকান্থোসেফালা একটা মাইনর ফায়দা হিসেবে সাধারণত পরিচিত। এই পর্বের 1175টি সাধারণত স্পিসিস শনাক্ত হয়েছে অষ্টাদশ শতাব্দীর দিকে, এবং এই পর্বের প্রাণীদের সাধারণত অ্যাকান্থোসেফালা হিসাবে নামকরণ করেছিলেন রুডোল্ফি 1809 সালে, এবং জিদার প্রথম দিকে সাধারণত এদেরকে হুকম বলে আখ্যায়িত করেছিলেন। এবং এই পর্বের প্রাণীগুলা আমরা দেখি যে জলে, স্থলে, সব জায়গায় সাধারণত এই পর্বের প্রাণীগুলা বসবাস করে থাকে। এবং এই পর্বের প্রাণীরা সাধারণত পোষক হিসাবে বিভিন্ন ধরনের বার্ড, ম্যামাল, অ্যামফিবিয়া ইত্যাদিকে সাধারণত পোষক হিসাবে বেছে নেয়। তার মধ্যে মাছও উল্লেখযোগ্য, এবং এরা পোষকের শরীরে সাধারণত দেখা যায় যে অন্তঃপরজীবী হিসাবে শরীরের অভ্যন্তরে এরা বসবাস করে, এবং এদেরকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোষকের শরীরের অন্ত্রের মধ্যে বেশি সংখ্যক পরজীবী হিসাবে বসবাস করতে দেখে থাকি। তো এরা সাধারণত আমরা জানি যে অ্যাকান্থোসেফালা শব্দটা সাধারণত দুটা গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হলো অ্যাকান্থোস বা স্পাইন, এবং কেফালি শব্দটা কেফালি বা মস্তক, হেড। তো এই অ্যাকান্থোসেফালা এই শব্দটা যেটা নামকরণ করলে হয় কণ্টক মস্তকী কৃমি, যেহেতু এদের মাথার সম্মুখ ভাগে একটা সাধারণত প্রোবোসিসের উপস্থিতি আমরা দেখে থাকি, এবং এই প্রোবোসিস সাহায্যে সাধারণত দেখা যায় যে এরা পশুকের শরীরের যেটা আসঞ্জন অঙ্গ হিসাবে পশুকের শরীরের অভ্যন্তরে নিজেকে আটকে রাখতে সাহায্য করে। এবং এই প্রোবোসিসের চারিদিকে বিভিন্নভাবে বিভিন্ন সজ্জারীতিতে স্পাইনগুলা বিন্যস্ত থাকে। এবং আমরা দেখি যে এই অ্যাকান্থোসেফালার শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে এই স্পাইনগুলার সাধারণত গুরুত্ব অপরিসীম। এবং আমরা এই আজকের যে টপিকস অ্যাফিনিটিস অফ অ্যাকান্থোসেফালা বা অ্যাকান্থোসেফালা পর্বের যে জ্ঞাতিত্ব আছে, সেই অ্যাকান্থোসেফালা পর্বের যে জ্ঞাতিত্ব সেটা আলোচনা করতে গেলে আমরা সাধারণত দেখে থাকি যে অ্যাকান্থোসেফালা পর্বের জন্য সাধারণত এই অ্যাফিনিটিস নির্ণয় করাটা একটু জটিল, কারণ এই পর্বের প্রাণীদের সাধারণত কোনো ফসিল আবিষ্কৃত হয় নাই। যেহেতু কোনো ফসিল আবিষ্কৃত হয় নাই, সেহেতু এই প্রাণীটা সাধারণত কার সাথে কতটুকু মিল বা অমিল আছে সেটা নির্ণয় করা একটু কঠিন হয়ে যায়। এবং যেহেতু এটা পরজীবী হিসাবে পশুকের শরীরে অবস্থান করে, এবং পশুকে ব্যাপক পরজীবিতার কারণেও সাধারণত দেখা গেছে যে এদের যে সম্বন্ধ পরায়ণতা আছে, যেটা অ্যাফিনিটিস, যেটা এদের যে অ্যাফিনিটিস আছে সেটা নির্ণয় করা একটু কঠিন। এন্টাক্যালাগন ফসিল বা প্রিয়াপুলিটকে সাধারণত প্রোটো অ্যাকান্থোসেফালা হিসাবে গণ্য করা হয়। তো আমরা আগেই বলেছি অ্যাকান্থোসেফালা পর্বের প্রাণীগুলা পশুকের শরীরের অভ্যন্তরে অন্তঃপরজীবী হিসাবে থাকে, এবং এটা অনেকটা নলাকৃতির। এই সাধারণত এর চামড়ার দিকে সাধারণত কুঞ্চিত স্কিন আমরা দেখে থাকি, যেটাকে অনেক সময় খণ্ডায়ন হিসাবে ভুল হতে পারে। এবং মাথার সম্মুখ দিকে একটা প্রোবোসিসের অবস্থান দেখে থাকি, যেটা শরীরের ভেতরে এরা অনবরত ঢোকাতে পারে।
প্রোবসিস ধারক বা প্রোবসিস সাধারণত রিসেপ্টেকলের মধ্যে এই প্রোবসিসটা এরা প্রবেশ করাতে পারে এবং বের করতে পারে। এবং এই পর্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের দুটা সাধারণত যেহেতু এরা সিউডোসিলোমেট বা সিউডোসিলোমেট হওয়ার কারণে এদের ভ্রান্ত দেহ গহ্বরের মধ্যে এদের দুটা এপিডার্মিস থেকে উদ্গত দুইটা থলির মতো স্ট্রাকচার সিউডোসিলোমে ঝুলে থাকে, যেটাকে আমরা ল্যামনিসি বলে থাকি। এবং এটা সাধারণত তরল সংরক্ষণাগার হিসাবে একান্তোসেফালাতে কাজ করে। এবং পরবর্তীতে যখন সাধারণত দেখা গেছে যে প্রোবসিসকে সাধারণত শরীরের ভেতরে প্রবেশ করিয়ে সংকুচিত অবস্থায় শরীরের ভেতরে থাকে, তখন সেই ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে এই ল্যামনেসিগুলা সাধারণত তরল পদার্থ এখানে এসে জমা হয় এবং পরবর্তীতে প্রোবসিসটা যখন শরীরের বাইরে উৎক্ষিপ্ত করে তখন সাধারণত ল্যামনেসি থেকে তরল পদার্থগুলা সাধারণত আমরা দেখি ল্যাকুনাতে এসে জমা হয়। পরবর্তীতে আমরা ছবির মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলা দেখতে পাবো। এখানে অ্যাফিনিটিস, এখানে সাধারণত একান্তোসেফালা পর্বের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। এখানে আমরা একটা একান্তোসেফালা পর্বের অন্তর্ভুক্ত একটা প্রাণীর ছবি দেখছি এবং এই পর্বের প্রাণীর ক্ষেত্রে আমরা দেখি যে এরা অন্তঃপরজীবী এবং দেহ অনেকটা কৃমি সদৃশ সরু স্তম্ভের মতো হয়ে থাকে, দেহের মধ্যভাগটা অনেকটা ফাঁপা হয়ে থাকে এবং দেহের সম্মুখ ভাগে আগেই বলেছি একটা প্রোবসিসের উপস্থিতি আমরা দেখছি, যে প্রোবসিসটা এদের আসঞ্জন অঙ্গ হিসাবে কাজ করে। এবং প্রোবসিসের মধ্যে আমরা দেখছি কয়েক সারি স্পাইন বা কাটা প্রোবসিসের উপরে বিভিন্নভাবে সজ্জিত অবস্থায় থাকে এবং এই প্রোবসিস কাটাময় প্রোবসিসের উপস্থিতির কারণে এদেরকে সাধারণত একান্তোসেফালা বলা হয়ে থাকে এবং যা কণ্টক মস্তকী কৃমি নামে পরিচিত। এবং এদের দেহের যে বাইরের প্রাচীর আছে সেটা আমরা দেখি কিউটিক্যালের আবরণ দ্বারা আবৃত এবং কিউটিক্যাল সিনসাইশিয়াল এপিডার্মিস দ্বারা নিশ্চিত হয়। কিউটিক্যালের নিচের দিকে এপিডার্মিস ডার্মিস লেয়ার আমরা দেখি এবং তারও ভেতরের দিকে আমরা বাইরের দিকে বৃত্তাকার পেশি স্তর এবং ভেতরের দিকে অনুদৈর্ঘ্য পেশি স্তরের অবস্থান দেখি। এবং এখানে এপিডার্মিসের নালী ও বড় থলিকা আছে এপিডার্মিস স্তরে, যেটা পরবর্তীতে সাধারণত জটিল মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। এবং পেশি স্তর বাইরের দিক থেকে বৃত্তাকার এবং ভেতরের দিকে অনুদৈর্ঘ্য পেশি স্তর। এবং এদের দেহ গহ্বরকে আমরা অপ্রকৃত দেহ গহ্বর বলেছি, যেহেতু এদের দেহ পৌষ্টিক নালী আর দেহ প্রাচীরের মধ্যবর্তী স্থান সাধারণত মেজোডাল উদ্ভূত পেরিটোনিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে না, এই কারণে আমরা এদেরকে সিউডোসিলোম বলে থাকি। এবং গ্রীবা অঞ্চলে সাধারণত এটা থলিকার উপস্থিতি আমরা দেখি, যাদেরকে ল্যামনেসি বলি। এই দুইটা থলি যেটা প্রোবসিস রিসেপ্টেকল বা প্রোবসিস ধারকের দুই পাশে অবস্থান করে এবং তরল সংরক্ষণাগার হিসাবে কাজ করে। এবং এদের সাধারণত আমরা দেখি একটা লেকুনার সিস্টেম আমরা দেখি, যেটা সাধারণত গ্লাইকোজেন আর লিপিড এর সমন্বয়ে গঠিত, যেটা দেহ প্রাচীরে সাধারণত এপিডার্মিস স্তরের নিচে অবস্থান করে। এবং তরল পদার্থ সাধারণত দেখা যায় যে ল্যামনেসি থেকে যখন প্রোবসিস শরীরের বাইরের দিকে নিক্ষিপ্ত হয় তখন লেকুনা সিস্টেমে চলে আসে। আবার ঠিক বিপরীত পক্ষে
যখন প্রোবোসিসটা শরীরের প্রোবোসিস রিসেপ্টাকেলে প্রবেশ করে, তখন আবার তরল পদার্থ ল্যাকুনার তন্ত্র থেকে ল্যামিনাসিতে চলে আসে। এদের সাধারণত কোটোনেফ্রিডিয়া 2 অথবা অ্যাবসেন্ট, এবং এদের সাধারণত দেখা গেছে যে অন্যান্য অনেক পরজীবীর মতো পরিপাকতন্ত্র, সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র থাকে না, এবং স্নায়ু গ্যাংলিয়ন সাধারণত প্রোবোসিস শীতের মধ্যে সীমাবদ্ধ। এখানে আমরা সেরিব্রাল গ্যাংলিয়ন দেখছি সাধারণত, এবং আরেকটা গ্যাংলিয়নের উপস্থিতি আমরা দেখে থাকি যেটাকে জেনাইটাল গ্যাংলিয়ন বলি। এবং এরা সাধারণত এক লিঙ্গ প্রাণী এবং গোনাড, প্রোবোসিস শীত ও পশ্চাৎপান্ত্রের মাঝে অবস্থান করে, এবং এদের শুক্রাশয় সাধারণত আমরা দেখে থাকি যে 2টা শুক্রাশয়, এবং এখানে 2টা শুক্রাশয়ের উপস্থিতি আমরা দেখে থাকি, এবং স্ত্রী প্রাণীতে একটা ডিম্বাশয়ের উপস্থিতি আমরা দেখি, যেটা সাধারণত অস্থায়ী। এবং এরা সাধারণত একলিঙ্গী প্রাণী, পুরুষ স্ত্রী আলাদা আলাদা প্রাণী হিসাবে থাকে, উভলিঙ্গ নয়। এখানে আমরা সাধারণত যেহেতু একান্তোসেফালা পর্বের অ্যাফিনিটি সম্বন্ধে আলোচনা করব, সেহেতু আমাদের এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে, না হলে আরেকটা পর্বের প্রাণীর সাথে কি মিল অথবা অমিল আছে সেগুলো আমরা বুঝতে পারবো না। তো আমরা প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের সাথে এদের অনেক মিল খুঁজে পাই, এবং কিছু অমিলও আছে। তাছাড়া নেমাথিলমেন্থিস এবং অ্যাসেলমেন্থিস পর্বের প্রাণীদের সাথেও এদের কিছুটা মিল আমরা সাধারণত দেখে থাকি। তো প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণীরা আমরা জানি এরা সাধারণত চ্যাপ্টার কৃমি হিসাবে পরিচিত। এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন, এবং ত্রিস্তরী যে প্রাণী সেটা সাধারণত শুরু হয়েছে এই প্লাটিহেলমিনথিস পর্ব থেকে, এবং এরা সাধারণত আমরা দেখে থাকি যে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাণীগুলো সাধারণত উভলিঙ্গ প্রাণী হয়ে থাকে, এবং এদের দেহের বাইরে একটা কিউটিকেলের আবরণ থাকে, এবং এদের সাধারণত স্নায়ু রজ্জু সম্বলিত সাধারণত স্নায়ু তন্ত্রের উপস্থিতি আমরা দেখে থাকি, এবং অনেক ক্ষেত্রে এদের সাধারণত আমরা পরিপাকতন্ত্র, সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্রের অনুপস্থিতি দেখে থাকি, এবং কিছু কিছু ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে রেচনতন্ত্রের উপস্থিতি আমরা দেখে থাকি, এবং আমরা দেখি একান্তোসেফালা পর্বের সাথে এদের কি মিল অথবা অমিল। এখানে সাধারণত প্লাটিহেলমিনথিস প্রাণীতে যেহেতু রেচন অঙ্গ হিসাবে শিখাকোষের উপস্থিতি আমরা দেখে থাকি, এবং আমরা সাধারণত একান্তোসেফালা পর্বের প্রাণীদের ক্ষেত্রেও রেচন অঙ্গ হিসাবে শিখাকোষের উপস্থিতি দেখে থাকি, এবং শিখাকোষের মাধ্যমে এরা সাধারণত রেচন কার্য সম্পাদন করে থাকে। এখানে আমরা প্লাটিহেলমিনথিস পর্বের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পরজীবীর ছবি দেখতে পাচ্ছি, যারা সাধারণত দেখা গেছে যে অনেকটা ডর্সব, এরা অঙ্কীয় পৃষ্ঠীয়ভাবে সাধারণত চ্যাপ্টা হয়ে থাকে, এবং এরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে উভলিঙ্গ হয়ে থাকে। এদের রেচন অঙ্গ শিখাকোষের মাধ্যমে রেচন কার্য সম্পূর্ণ করে থাকে, এবং এদের সাধারণত পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র নেই, যেটা আমরা সাধারণত একান্তোসেফালা পর্বের প্রাণীতেও দেখে থাকি।
এবং এদের পেশিসমূহের সাধারণত বিন্যাসটা অভিন্ন থাকে। পেশিসমূহের বিন্যাসের সাথে এদের একান্ত সেফালা পর্বে পেশিসমূহ বিন্যাসে অনেক মিল আছে এবং ভ্রূণ বিকাশে সাধারণত দেখা যায় যে এদের যে লার্ভা দশা মুক্ত একান্থেলা দশার আবির্ভাব আমরা সাধারণত দেখে থাকি। এটাই সাধারণত দেখা গেছে যে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের সাথে এই একান্ত সেফালা পর্বের প্রাণীদের মিল আছে, কিন্তু যেহেতু এদের মিল আছে তেমনি কিছু অমিলও আছে। আমরা জানি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীগুলা এসিলোমেট, এদের কোনো সিলোম নাই, সিলোমের উপস্থিতি নাই। তাছাড়াও এক্ষেত্রে আমরা সাধারণত এখানে এর উপস্থিতি দেখি, ল্যামনেসির উপস্থিতি দেখে থাকি, যেটা সিউডোসিলোমের মধ্যে একান্ত সেফালা পর্বে ঝুলন্ত অবস্থায় থাকে, কিন্তু প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের সাধারণত ল্যামনেসি অথবা লেকুনাতন্ত্র এই সমস্ত উপস্থিতি আমরা দেখি না। তাছাড়াও সাধারণত আমরা এখানে দেখে থাকি যে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা সাধারণত উভলিঙ্গী হয়ে থাকে, কিন্তু একান্ত সেফালা পর্বের প্রাণীগুলো সাধারণত এক লিঙ্গী হয়ে থাকে। এভাবে অনেক মিল অমিল ইত্যাদি আমরা সাধারণত প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের সাথে একান্ত সেফালা পর্বের প্রাণীদের দেখে থাকি কিছু মিল আর অমিল। এবং নেমাথেলমিনথিস পর্বের যে প্রাণীগুলো আছে সেখানে আমরা কিছু মিল দেখি। এখানে কিছু নেমাথেলমিনথিস পর্বের প্রাণীদের সাথে এখানে আমরা কিছু প্রাণী দেখতে পাচ্ছি। প্রাণীর ছবিতে আমরা দেখে থাকি যে এখানে এদের বডি অনেকটা সিলিন্ডার আকৃতি হয়ে থাকে, লম্বা নলাকৃতির, দুই প্রান্ত ক্রমশ সরু, এবং এদের বডির বাইরে আমরা একটা পুরু কিউটিকেলের আবরণী সাধারণত দেখে থাকি। এবং আমরা আরও দেখি যে এদের সাধারণত একটা ট্রাইরেডিয়েট, সাধারণত মুখের ট্রাইরেডিয়েট কোষ্ঠের উপস্থিতি আমরা দেখে থাকি। এবং এদের সাধারণত দেখা গেছে যে উভয়ের এপিডার্মিসের ক্ষেত্রে আমরা দেখি যে এদের এপিডার্মিস সিনসাইশিয়াল। উভয় দলের প্রাণীরাই সাধারণত সিউডোসিলোমের এবং এদের শ্বসন ও রক্ত সংবহন তন্ত্র এক্ষেত্রে আমরা দেখি না। নেমাথেলমিনথিস পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এদের সাধারণত এরা টিপ্লোব্লাস্টিক হয়ে থাকে এবং যেহেতু এরা দুই প্রান্ত ক্রমশ সরু হয়ে থাকে এবং এদের সাধারণত আমরা এদের ফেনিক্সটা আমরা দেখে থাকি ট্রাইরেডিয়েট, পেশিবহুল এবং লুমেন যুক্ত ফেনিক্সের উপস্থিতি আমরা দেখে থাকি এবং একটা সাধারণত স্ট্রেট একটা পৌষ্টিক তন্ত্রের অবস্থান আমরা দেখে থাকি, যার সম্মুখ ভাগে মুখছিদ্র এবং পেছনে অ্যানাস বা বায়ুছিদ্রের উপস্থিতি দেখে থাকি। এবং পুরুষ প্রাণীতে সাধারণত ক্লোইকাল সাধারণত দেখে থাকে। এরা সাধারণত পুরুষ ও স্ত্রী প্রাণীগুলা সাধারণত আলাদা হয়ে থাকে এবং একান্ত সেফালা পর্বের প্রাণীদের মতো সাধারণত দেখা যায় যে এদের পুরুষ প্রাণীগুলা স্ত্রী প্রাণীদের চেয়ে আকারে ছোট হয়ে থাকে। এবং আরও আমরা সাধারণত দেখে থাকি যে এদের সম্পূর্ণ একটা পুষ্টিক নালী। আর এদের যে অমিলগুলো আছে সাধারণত একান্ত সেফালা পর্বের প্রাণীদের প্রোবোসিস সাধারণত কণ্টকময় হয়ে থাকে, এদের লেকুনাতন্ত্র সাধারণত বিদ্যমান থাকে, আর বৃত্তাকার পেশি সাধারণত একান্ত সেফালা পর্বের প্রাণীদের বৃত্তাকার পেশির অবস্থান দেখে থাকি। কিন্তু এই নেমাথেলমিনথিস পর্বের প্রাণীদের শুধুমাত্র অনুদৈর্ঘ্য পেশির অবস্থান দেখে, এদের সাধারণত বৃত্তাকার পেশির অবস্থান আমরা দেখি না। তারপরের পর্বটা হলো অ্যাসেলমিনথিস
সাধারণত অ্যাসেলমেন্থিস পর্বের প্রাণীগুলা সাধারণত দেখা গেছে যে সিউডোসিলোমেট কিছু পর্বগুলা যেগুলা কি সাধারণত রটিফেরা, গ্যাস্ট্রোট্রাইকা, নেমাটোমরফা, কাইনোরিঙ্গা ইত্যাদি সাধারণত পর্বগুলাকে সাধারণত আলাদাভাবে পর্বের অন্তর্ভুক্ত না করে এদেরকে ক্লাসে ফেলে সাধারণত এই সিউডোসিলোমেট ক্লাসগুলোকে একত্রিত করে পরবর্তীতে অ্যাসেলমেন্থিস পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং দেখা গেছে যে এই পর্বের প্রাণীগুলার ক্ষেত্রেও আমরা দেখি যে অ্যাসেলমেন্থিস পর্বের প্রাণীগুলো সাধারণত দেখা যায় যে এদের বডিটা অনেক ক্ষেত্রে ভার্মিফর্ম আকৃতির এবং এরা সাধারণত দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা সাধারণত জলজ হয়ে থাকে। তাছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আমরা এদের মধ্যে দেখে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম বাইলেটারাল সিমেট্রিক্যাল এবং এদের সাধারণত এবং এই ক্ষেত্রে প্রাণীগুলা সাধারণত দেখা যায় কিছু মুক্তজীবী এবং কিছু পরজীবী প্রাণীর অবস্থান আমরা সাধারণত দেখে থাকি। এবং অনেকটা এটা আগেই বলেছি কৃমি আকৃতি গঠন সাধারণত এই সমস্ত প্রাণীদের সিলিন্ডার আকৃতির এবং এদের সিলিন্ডার আকৃতির বডি হয়ে থাকে এবং অখণ্ডায়িত বডির উপস্থিতি সাধারণত আমরা দেখে থাকি। এবং এরা সাধারণত মাইক্রোস্কোপিক থেকে শুরু করে রুটিফেরার ক্লাসের অন্তর্ভুক্ত প্রাণীগুলোকে আমরা সাধারণত দেখে থাকি যে মাইক্রোস্কোপিক হয়ে থাকে। সাধারণত তারা কিছু সংখ্যক ছোট এবং মাইক্রোস্কোপিক হয় এবং কিছু বড় আকৃতি বিশিষ্ট প্রাণীর উপস্থিতিও এই পর্বের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি। তাছাড়াও সাধারণত দেখা যায় যে সিলিয়া অনুপস্থিতি আমরা দেখে থাকি, কিন্তু রোটিফেরার ক্ষেত্রে সাধারণত মৌখিক সিলিয়ার উপস্থিতি সাধারণত আমরা দেখে থাকি। রেসপিরেটরি এবং সার্কুলেটরি সিস্টেমের অনুপস্থিতি। তো এরকম অনেক মিল অমিল ইত্যাদি আমরা এদের মধ্যে কিছু মিল আছে আর কিছু অমিলও আছে। এবং প্রধান মিল এক্ষেত্রে আমরা দেখি একান্তোসেফালা পর্বের প্রাণীগুলো সাধারণত নলাকৃতির হয়ে থাকে। তাছাড়া এই পর্বের প্রাণীগুলোও সাধারণত দেখা যায় যে নলাকৃতির সিলিন্ডার আকৃতির হয় এবং এরা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই সিউডোসিলোমেট। তো আমরা দেখি প্রোবোসিসের উপস্থিতি অ্যাসেলমেন্থিসের কিছু সদস্যের প্রাণীদের একান্তোসেফালা পর্বের প্রাণীদের মতো প্রোবোসিসের উপস্থিতি এবং দেহে সাধারণত দেখা গেছে যে অস্পষ্ট খণ্ডায়ন, যেটা একান্তোসেফালা পর্বের প্রাণীদের সাথে সামঞ্জস্য নির্ণয় করে এবং কিউটিক্যাল ও সিনসাইশিয়াল নিউক্লিয়াসযুক্ত এপিডার্মিসের উপস্থিতি দেখি। এবং প্রধান মিল হচ্ছে সিউডোসিলের উপস্থিতির সাথে এবং রেচন ও প্রজনন তন্ত্রের সাথেও দেখা যায় যে এদের সম্পৃক্ততা রয়েছে। কিন্তু ডিসিমিলারিটি এখানে অমিল, এখানে পৌষ্টিক নালী, এখানেও পৌষ্টিক নালী অবর্তমান এবং পেশিতন্ত্রের বিন্যাস দেখা যাচ্ছে যে তাদের ব্যাপক পার্থক্য ইঙ্গিত করে থাকে। তো এই গেল সাধারণত আজকের সাধারণত একান্তোসেফালা পর্বের প্রাণীদের অ্যাফিনিটি বিভিন্ন পর্বের প্রাণীদের সাথে। তো পরবর্তীতে তোমাদের সামনে নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।